Every night in my dream I see you, I feel you, la 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 la। বিয়ের পর মোনা তার শ্বশুরবাড়ির লোকেদের সঙ্গে ঘুরতে যাবে বলে ঠিক করে। এমনকি শুধু শ্বশুরবাড়ির লোকেরাই নয়, সেই পাড়ার প্রত্যেকেই দূর একটা সমুদ্র দ্বীপে ঘুরতে যাবে। তাই পাড়ার প্রত্যেকেই ভীষণই খুশি থাকে। তারা সবাই ঘুরতে যাওয়ার জন্য একটা বিলাসবহুল সিনেমার মতো বড় লোকেদের ক্রুজ বুক করে। এর আগে বাবার জন্মে কোনোদিনও মোনা বড় জাহাজে করে ঘুরতে যায়নি। তাই সে তার স্বামীর সঙ্গে গিয়ে সুন্দর সুন্দর জামা কাপড় এবং নানান জিনিসপত্র শপিং করে। এমনকি তার শাশুড়ি মা কাবেরী দেবীও কিছু কম নয়, সেও অনেক দামি দামি জামা কাপড়, শাড়ি ইত্যাদি কেনে। কারণ তারা অতিরঞ্জিত ক্রুজে করে ঘুরে বেড়াবে। তারা যেদিন জাহাজে উঠবে সেদিন কাবেরী দেবীর বড় যা ললিতা দেবী বলে, কিরে কাবেরী, তোদের তৈরি হতে আর কতক্ষণ সময় লাগবে? বাইরে কিন্তু বাস চলে এসেছে, সবাই উঠে পড়েছে, তাড়াতাড়ি চল। তুই না গেলে আমি কি করে বাসে উঠি বলতো? আর এখন বাসে উঠতে দেরি হলে ওদিকে কিন্তু জাহাজও আমাদের ছেড়ে চলে যাবে। আরে আসছি, দাঁড়াও। জাহাজে করে 3 দিন বাইরে বাইরে ঘুরবো, একটু খাবার দাবার নেব না? আমি শুকনো মুড়ি, চিড়ে, কলা, আপেল অনেক কিছুই নিয়েছি। জাহাজে ঘুরবো আর সমুদ্রের নীল জলের দিকে তাকিয়ে তাকিয়ে চিড়ে মুড়ি খাবো। সত্যি মা, আপনাকে কিছু বলার নেই। জাহাজে করে ঘুরে বেড়াবো আর আপনি সেখানে মুড়ি, চিড়ে, কলা নিয়ে যাচ্ছেন? ওই জাহাজে তো সবকিছুই অ্যাভেলেবেল। বড় বড় রেস্টুরেন্ট আছে, থাকা খাওয়ার জায়গা আছে, এমনকি ডিস্কো পর্যন্ত আছে। তাই জাহাজে গিয়ে চিড়ে মুড়ি চিবাতে হবে না। এভাবেই দেখতে দেখতে কিছুক্ষণের মধ্যেই সবাই মিলে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। পাড়ার প্রত্যেকে বাসে উঠে সমুদ্রের পাড়ে যাওয়ার জন্য রওনা দেয়। তারা যখন বড় জাহাজের সামনে পৌঁছায় তখন সেই জাহাজ দেখে সবাই একেবারে অবাক হয়ে যায়। কারণ সেই বড় জাহাজকে দেখে মনে হয় একটা 50 তলা 5 স্টার হোটেল। পাড়ার সবাই একে একে সেই বড় জাহাজে উঠে পড়ে। টাইটানিক জাহাজ শুনেছিলাম, কিন্তু এখন এরকম টুনটুনি জাহাজও যে আছে এটা প্রথমবার দেখলাম। বেশ ভালোই, ভাগ্যিস বড়লোক শ্বশুরবাড়ি পেয়েছিলাম, না হলে এরকম বড় জাহাজে বাবার জন্মে উঠতে পারতাম না। কি হলো বৌমা, তাড়াতাড়ি উঠে এসো, জাহাজ এখনই ছেড়ে দেবে। ড্রাইভার ডাকাডাকি করছে, তাড়াতাড়ি এসো। নিচে দাঁড়িয়ে কি ভাবছোটা কি? তাড়াতাড়ি উঠে এসো। শাশুড়ি মায়ের কথা শুনে মোনা সেই বিলাসবহুল জাহাজে উঠে পড়ে। জাহাজে করে ঘুরে বেড়াচ্ছেন ঠিকই, কিন্তু জাহাজ চালককে ড্রাইভার বলে না মা, ক্যাপ্টেন বলে। এটা ভালো করে জেনে রাখুন। এই বলে মোনা যখন জাহাজের মধ্যে প্রবেশ করে তখন সে ভীষণই অবাক হয়। কারণ এত সুন্দর জাহাজ সে আগে কখনো চোখেও দেখেনি। জাহাজের ভেতরে বড় সুন্দর 5 স্টার হোটেলের মতো থাকার ঘর এবং আরো অনেক কিছু থাকে। এমনকি সেই জাহাজের চারিদিকে তাকালে নীল জল দেখে মন ভরে যায়। দূর দূরান্তে জল ছাড়া কিছুই দেখতে পাওয়া যায় না। এভাবেই মোনা আনন্দ করতে করতে জাহাজে যাত্রা করে। আমরা যেই পাড়ায় থাকি সেই পাড়ার সবাই বড়লোক, আর আমাদের কাছে এরকম জাহাজে করে ঘুরে বেড়ানো কোনো ব্যাপার নয়। আমরা প্রায়ই পাড়ার সবাই মিলে এরকম জাহাজে ঘুরে ঘুরে বেড়াই। আমরা তো জাহাজে এসে পিকনিক করি। তোমার তো সবে বিয়ে হয়েছে, তাই তুমি এসব প্রথম দেখছো বলে এরকম অবাক হচ্ছ। যত সব মিথ্যাবাদীর দল। ক্যাপ্টেনকে ড্রাইভার বলছে আর উনি নাকি সবসময় জাহাজে ঘুরে বেড়ান। মিথ্যা কথা বলার একটা সীমা থাকে। যাই হোক, আমার কি, আমি তো এখন ভালো করে জাহাজে ঘুরে নি, তারপর দেখা যাবে। এভাবে প্রত্যেকে মিলে আনন্দ করে জাহাজে দুপুরবেলা খাওয়া দাওয়া করে। সন্ধ্যাবেলা বসে একসঙ্গে চা খাই, কফি খাই এবং রাত্রিবেলা যে যার মতো খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ি। কিন্তু মোনার কিছুতেই ঘুম আসতে চায় না। কারণ যেহেতু তারা জলের উপর ভাসতে থাকে তাই মোনার কেমন যেন ভয় করে। সেই জন্য মোনা নিজের ঘর থেকে বাইরে বেরিয়ে আসে। বাবা, চারিদিকটা কেমন অন্ধকার লাগছে। সমুদ্রের রূপ একেবারে পাল্টে গেছে। সকালবেলা চারিদিকটা কি সুন্দর নীল রঙের দেখাচ্ছিল, কিন্তু এখন চারিদিকে দেখে মনে হচ্ছে কালো আর কালো। আমার তো খুব ভয় করছে। সবসময় জাহাজে করে যাত্রা করা একদিকে যেমন ভালো তেমন একদিকে খারাপ। কারণ এখন যদি সমুদ্রে ঝড় ওঠে তাহলে তো জাহাজ ডুবে যাবে। এভাবেই মোনা ভীষণ পরিমাণে ভয় পেতে থাকে। এমন সময় তার শাশুড়ি মা এবং জেঠি শাশুড়ি মা নিজেদের ঘর থেকে বাইরে বেরিয়ে আসে। কারণ তাদেরও রাত্রিবেলা কিছুতেই ঘুম হয় না, যা দেখে মোনা খুবই অবাক হয়। কি ব্যাপার বৌমা, তুমি জাহাজের ধারে দাঁড়িয়ে কি করছো? এটা কি তুমি বাড়ির বারান্দা ভাবছো নাকি? জাহাজ থেকে ঝুঁকে নিচে দেখো না, জলে পড়ে যাবে কিন্তু, তখন বিপদ হবে। আসলে কখনো তো জাহাজে চাপোনি, তাই এসব ব্যাপার জানো না।
আমি না হয় জাহাজে উঠিনি, কিন্তু আপনারা তো সবসময় জাহাজে করে ঘুরে বেড়ান, ক্রুজ ছাড়া আপনারা চলাফেরা করেন না, তাহলে আপনাদের ঘুম আসছে না কেন? আর ললিতা কাকিমা, আপনিও আমার মায়ের সঙ্গে কি করছেন? বৌমা, আমাদের তো বয়স হয়েছে, তাই এই জাহাজের দুলনিতে আমাদের ঘুমটা একটু কম হয়। তাছাড়া সব সময় আমি আর তোমার শাশুড়ি মা এরকম জাহাজ ঘুরে দেখাশোনা করি, বলা যায় না কে কোন ঘুপচি ঘাপচিতে ঢুকে অসভ্যতামি করবে, তারপর দোষ হবে আমাদের। এই বলে তারা দুজনেই সেখান থেকে চলে যায়। দেখতে দেখতে রাত পেরিয়ে সকাল হয়ে যায়। সকালবেলা ঘুম থেকে ওঠা মাত্রই ললিতা দেবী এবং কাবেরী দেবী নিজেদের ফটো তুলতে চলে যায়। তাদের কাণ্ড দেখে মোনা খুবই অবাক হয়, কারণ তারা জাহাজের ধারে দাঁড়িয়ে একদম অশিক্ষিতদের মতো চোখে সানগ্লাস পরে ফটো তোলে, এমনকি তারা অন্য কাউকে জায়গা পর্যন্ত ছাড়তে চায় না। আরে দিদি, আমরা তো সবাই টাকা দিয়ে জাহাজ বুক করেছি নাকি? তাই আপনারা দুজনে শুধু সবসময় ফটো তুললে হবে? জাহাজের ওই কোণটা থেকে সরে দাঁড়ান, ওখান থেকে সূর্যটাকে ভালো করে দেখা যাচ্ছে, আমরাও একটু ফটো তুলবো, বুঝেছেন? মহা ঝামেলা, বাজে লোক তো আপনি। পাড়ায় সবার সঙ্গে পায়ে পা লাগিয়ে ঝগড়া করেন, এখন জাহাজে ওঠার পরও ঝগড়া করছেন। আপনার তো দেখছি শান্তি নেই। মনে রাখবেন, আপনাদের থেকে আমরা কিন্তু বেশি টাকা দিয়েছি, তাই আমরা বেশি করে ফটো তুলবো, আর তারপর আপনারা ফটো তুলবেন। বৌমা দেখো, তোমার শাশুড়ি মা আমাদেরকে কেমন বাজে লোক বললো। আমি কিন্তু ছেড়ে কথা বলবো না বলছি, এবার যদি বেশি বেশি কথা বলেন তাহলে জাহাজ থেকে কিন্তু ধাক্কা মেরে ফেলে দেবো। অসভ্য বুড়ি মহিলা একটা, এমন করছে যেন বাবার জন্য জাহাজ চোখে দেখেনি। একদম ফালতু কথা বলবেন না, জাহাজ আপনি কখনো চোখে দেখেননি। আমার ছেলে যদি এত বড় জাহাজ বুকিং না করতো, তখন ভ্যানে চেপে ঘুরতে যেতেন। বেশি বড় বড় কথা, আমরা এর আগে এরকম অনেক জাহাজে উঠেছি, বুঝেছেন? এভাবে মোনার শ্বশুরবাড়ির লোকেরা ভীষণ পরিমাণে ঝামেলা শুরু করে, যা দেখে মোনা বলে, আচ্ছা মা ঠিক আছে, এবার চুপ করুন, ওদিকে চলুন, জাহাজ কর্তৃপক্ষের তরফ থেকে ফ্রিতে ব্রেকফাস্ট দেওয়া হচ্ছে, খেয়ে নেবেন, চলুন, এখন আর ঝামেলা করতে হবে না। আপনারা তো সব সময় জাহাজে ঘুরে বেড়ান, তাই যখন তখন এখানে দাঁড়িয়ে ফটো তুলতে পারবেন, এখন চলুন। মোনা যে জাহাজের তরফ থেকে ফ্রিতে ব্রেকফাস্ট দেওয়ার কথা বলে, তখনই ললিতা দেবী এবং কাবেরী দেবী খুবই খুশি হয়। তারা ফটো তোলা ছেড়ে দিয়ে ব্রেকফাস্ট করতে চলে যায়। তারা দুজনে বিভিন্ন রকমের লুচি, তরকারি, স্যান্ডউইচ এবং আরো নানান রকমের খাবার খেতে শুরু করে দেয়। দিদি, জাহাজে তো ফ্রিতে ভালো ভালোই খেতে দিয়েছে, তাড়াতাড়ি খেয়ে নাও। আর হ্যাঁ, কিছু কিছু খাবার কিন্তু ব্যাগের মধ্যে ভরে নিও, কারণ বাড়ি গিয়ে সবগুলো খেতে হবে। বাড়িতে গিয়ে তো আর এত দামি দামি খাবার খেতে পাবো না। একদম ঠিক কথাই বলেছিস তুই, কিন্তু বৌমাকে বুঝতে দিস না। বৌমা ভাববে আমরা জাহাজে এসে খাবার চুরি করছি, তাই লুকিয়ে লুকিয়ে যা পারবি ব্যাগের মধ্যে ভরে নে। এভাবে দুজনে মিলে দামি দামি খাবার খেয়ে বাদবাকি খাবার ব্যাগের মধ্যে ভরে নেয়। কালকে রাত্রিবেলা ঘরে গিয়ে দেখলাম সুন্দর সুন্দর সাবান, তোয়ালে, মশার ধূপ, তার উপর আবার কত কিছু ফ্রিতে দিয়েছে, তাই আমি সবকিছু ব্যাগে ভরে নিয়েছি, তুমিও নিয়ে নিও কিন্তু। এভাবেই দুই যা মিলে জাহাজের চারিদিকে ঘুরে বেড়ায়, আর যখন তখন সানগ্লাস পরে ফটো তুলতে শুরু করে দেয়। ওই দেখ কাবেরী, তখন ঘন্টির বর তোর সাথে কেমন ঝগড়া করছিল না ফটো তুলবে বলে। ওই দেখ, ওখানে ঘন্টির ছেলে পাশের বাড়ির পাঁচুর মেয়েকে নিয়ে জাহাজের পেছনে লুকিয়ে লুকিয়ে গল্প করছে। মা গো মা, ছি, জাহাজের পরিবেশটাকে একেবারে নষ্ট করে দিচ্ছে। ভেবেছে এটা মনে হয় পাশের বাড়ির পার্ক। ভালো করে ফটো তুলে নাও দিদি, পরে ওর বাবাকে প্রমাণ দেখাতে পারবে যত সব নোংরা চরিত্রের মেয়ে, নোংরা চরিত্রের ছেলে জাহাজে উঠে সমুদ্রের জলের ধারে অসভ্যতামি করছে, প্রেম একেবারে উতলে পড়ছে। ওরা নিজেরা টাকা দিয়ে জাহাজে উঠেছে, ওরা যা পারে করুক না, আপনাদের কি যায় আসে বলুন তো? এভাবেই দেখতে দেখতে 2 দিন কেটে যায়। সবাই মিলে জাহাজে ভীষণই মজা করে, কিন্তু হঠাৎ করে মোনা এবং প্রিয়তোষকে খুঁজে পাওয়া যায় না, যা দেখে তাদের বাড়ির লোকেরা খুবই চিন্তায় পড়ে। কাবেরী দেবী এবং ললিতা দেবী দুজনে মিলে তাদেরকে খুঁজতে বেরোয়। এমন সময় তারা দেখে যে প্রিয়তোষ এবং মোনা জাহাজের বেকের উপর উঠে 2 হাত ছড়িয়ে টুনটুনি জাহাজের টাইটানিক পোজে দাঁড়িয়ে আছে। Every night in my dream I see you, I feel you, la 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 la। এমন সময় প্রিয়তোষ গান গাইতে যাবে, তার আগেই কাবেরী দেবী এবং ললিতা দেবী চিৎকার করে ওঠে, ওরে বাবারে, কে কোথায় আছো? আমার ছেলে আর বৌমাকে বাঁচাও, ওরা মনে হয় হাত খুলে জাহাজের ডেক থেকে সমুদ্রে ঝাঁপ দেবে। এই তোমরা নিচে নেমে এসো বলছি, তাড়াতাড়ি নেমে এসো। প্রিয়তোষ, তুই তাড়াতাড়ি নেমে আয় বাবা, এরকম ভাবে হাত তুলে দাঁড়িয়ে থাকিস না, কখন একটা বিপদ হয়ে যাবে তখন বুঝতে পারবি।
এই ড্রাইভার, বাঁশি বাজাও, না হলে ওরা উপর থেকে নামবে না। কি হলো, তোরা নেমে আয়, কানে কথা যাচ্ছে না? আবার মনের সুখে গান গাইছিস, যখন জলে ডুবে মরবি তখন গান বেরিয়ে যাবে। তাড়াতাড়ি নেমে আয় বলছি। টুনটুনি জাহাজে উঠে আর নিজেদেরকে টাইটানিকের হিরো হিরোইন ভাবতে হবে না। এভাবে তারা চিৎকার চেঁচামেচি করলে মোনা ভীষণই বিরক্ত বোধ করে। তাই তখনই মোনা এবং প্রিয়তোষ নিচে নেমে আসে। এমন সময় মোনা ভালো করে বুঝতে পারে তার শ্বশুরবাড়ির লোকেরা বাপের জন্মে কখনো জাহাজে ওঠেনি, তাই তারা এরকম ব্যবহার করছে। কখনো কিন্তু জাহাজের ধারে যাবি না, যদি কিছু একটা হয়ে যেত তাহলে কি হতো? দেখতে দেখতে এভাবেই আরো 2 দিন কেটে যায়। 2 দিন পর তারা জাহাজ থেকে নেমে একটা খুব সুন্দর দ্বীপে পিকনিক করতে চলে যায়। কিন্তু কাবেরী দেবী এবং তার পরিবার পিকনিকের মাঝেই হঠাৎ করে সবার থেকে আলাদা হয়ে যায়। তারা দ্বীপের এমন একটা জায়গায় গিয়ে উপস্থিত হয়, সেই জায়গাটা একেবারেই নির্জন। চারিদিকে সমুদ্র এবং প্রকৃতির শোভা দেখতে দেখতে তারা দ্বীপের মধ্যেই হঠাৎ করে ঘুমিয়ে পড়ে। তাদের যখন ঘুম ভাঙে তখন প্রিয়তোষ, ওই সমুদ্রের সামনেই তো জাহাজটা দাঁড়িয়ে ছিল, কোথায় গেল বলতো? হ্যাঁ তাই তো, চারিদিকে কোথাও জাহাজ নেই, আমরা তো ঘুমিয়ে পড়েছিলাম। তাহলে কি জাহাজ আমাদের ছেড়ে চলে গেছে? হ্যাঁ, আমারও তো তাই মনে হচ্ছে। আমরা মনে হয় সবার থেকে বিচ্ছিন্ন হয়ে গেছিলাম, তাই আমাদের ডাকলেও আমরা শুনতে পাইনি। এবার কি হবে? বড় জাহাজ তো আমাদের ছেড়ে চলে গেছে। মোনা এবং প্রিয়তোষ এই কথা বললে তাদের বাড়ির লোকেরা খুবই ভয় পেয়ে যায়। সেদিন রাত্রিবেলা তারা কোনো মতে সেখানেই সময় কাটায়। পরের দিন সকালবেলা যখন আর একটা বড় জাহাজ এসে পৌঁছায় তখন তারা শান্তির নিঃশ্বাস ছেড়ে বাঁচে। তাই তখনই তাড়াতাড়ি করে সবাই মিলে জাহাজে উঠে পড়ে। সত্যি কথা বলতে কি জানো বৌমা, তোমাকে আমি একটা মিথ্যা কথা বলেছি। আসলে আমরা এরকম জাহাজে ঘুরতে অভ্যস্ত নই। আমরা প্লেনে চড়েছি, বড় বড় গাড়িতে চড়েছি, কিন্তু জাহাজে কোনোদিনও চড়িনি, তাই একটু ভয় পেয়ে গিয়েছিলাম আর কি। হে 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 হে। শাশুড়ি মায়ের কথা শুনে মোনা জোরে জোরে হেসে ওঠে। 4-5 দিনের মধ্যে তারা আবার নিজেদের বাড়িতে ফিরে যায়। কিন্তু প্রথমবার এরকম বড় জাহাজে চেপে ঘুরে বেড়ানোর অভিজ্ঞতা তারা সারা জীবন মনে রাখে। আমরা তো 2 বোন তোমার নিজের মেয়ে হই বলো, আর রাহুল দাদা তো তোমার নিজের ছেলে নয়, তোমার বন্ধুর ছেলে হয়। তারপরও তুমি সবসময় রাহুল দাদাকে বেশি ভালোবাসো, তুমি আমাদের দুজনকে একটুও ভালোবাসো না। কেন রে মা, তোরা আজকে এরকম ভাবে বলছিস কেন? কি নিয়ে রাগ হয়েছে তোদের বলতো? কি নিয়ে রাগ হয়েছে মানে? তুমি আমাদের দুজনকে সরকারি স্কুলে ভর্তি করেছো, আর রাহুল দাদাকে তুমি প্রাইভেট স্কুলে ভর্তি করেছো। আমরাও রাহুল দাদার মতো প্রাইভেট স্কুলে পড়বো, আমরা ওই সরকারি স্কুলে পড়বো না। এরকম বলিস না মা। হতে পারে রাহুল আমার নিজের ছেলে নয়, ওর বাবা মা মারা যাওয়ার পর সমস্ত দায়িত্ব আমি নিজের কাঁধে তুলে নিয়েছিলাম। আমি ওকে কথা দিয়েছিলাম যে ওকে আমি নিজের সন্তানের থেকেও বেশি ভালোবাসবো। তাই বলে তুমি নিজের মেয়েদেরকে এভাবে পর করে দেবে? তোরা আজকের পর থেকে কোনোদিনও রাহুলকে পর ভাববি না, বলে দিলাম। রাহুল আমার নিজের ছেলের মতোই। আমার তো কোনো ছেলে নেই। বৃদ্ধ বয়সে আমি যখন তোদের বিয়ে দিতে পারবো না, রাহুল দায়িত্ব নিয়ে তোদের দুজনের বিয়ে দেবে। বৃদ্ধ বয়সে আমার দেখাশোনাও করবে। সেই জন্যই তো আমি চাই ও ভালো মতো পড়াশোনা করে চাকরি করুক, তবেই তো আমাদের জীবন পাল্টাবে। তাই তো বাবা, আমরা তো কখনো এগুলো ভেবে দেখিনি। ঠিক আছে বাবা, আজকের পর থেকে আমরা আর কখনো রাহুল দাদাকে পর বলে ভাববো না। রাহুল পড়াশোনাতেই খুবই ভালো ছিল। মোহনবাবু সবসময় রাহুলের সমস্ত রকম ইচ্ছা পূরণ করার চেষ্টা করত। মোহনলাল বাবু রাহুলকে শহরে পাঠানোর জন্য তার যতটুকু জমি জায়গা ছিল শুধুমাত্র ভিটে বাড়ি বাদ দিয়ে সমস্ত কিছু বিক্রি করে দেয়। সেই জমি বিক্রি করার টাকা দিয়েই সে রাহুলকে পড়াশোনা করতে শহরে পাঠিয়ে দেয়। ধীরে ধীরে রাহুল পড়াশোনা নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। দেখতে দেখতে 3-4 বছর কেটে যায়। রাহুল এখন শহরের একটা অনেক বড় নার্সিং হোমে চাকরি পেয়েছে। চাকরি পাওয়ার পরপরই সে শহরের খুবই সুন্দর দেখতে মডার্ন একটা মেয়েকে বিয়ে করে। এর মধ্যে সে একবারও মোহনলাল বাবু কিংবা তার মেয়েদের সাথে যোগাযোগ করার চেষ্টা করে না। ওদিকে গ্রামে মোহনলাল বাবু ভীষণ অসুস্থ হয়ে পড়েছিল। একদিন পিয়ালি ও মনিকা রাহুলকে ফোন করে তাদের বাবার অসুস্থতার কথা জানায়। কি হলো, কার কল ছিল? ফোনে কথা বলার পর তোমার মনটা এমন খারাপ হয়ে গেল কেন? কি হয়েছে বলো? আমার বোন পিয়ালির ফোন ছিল। আমার কাকু ভীষণ অসুস্থ, আমাদেরকে গ্রামে যেতে হবে নন্দিনী। আমার এখানে কিছু কাজ আছে, কাজগুলো মিটিয়ে নিয়ে আমরা গ্রামে চলে যাব। কাকু যতদিন না অসুস্থ হচ্ছে আমাদেরকে হয়তো ওখানেই থাকতে হতে পারে। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তুমি ভাবলে কি করে যে আমি শহরের মেয়ে হয়ে গ্রামে গিয়ে গ্রামের বউ হয়ে থাকবো? কখনো না, আমি কিছুতেই গ্রামে যাব না। গ্রাম একটা নোংরা জায়গা, ওখানে সব অশিক্ষিত মূর্খ গেও মানুষগুলো থাকে।
এসব তুমি কি বলছো নন্দিনী? আমি যদি গ্রামে না যাই তাহলে কাকুর দেখাশোনা কে করবে? আমার 2 বোন কিছুই করতে পারবে না, ওরা সারা জীবন গ্রামেই থেকেছে, ওরা তো স্মার্টও নয়, আমার ওখানে যাওয়াটা খুবই দরকার। আরে ওরা ওদের বাবার দেখাশোনা করতে পারবে কি পারবে না তাই নিয়ে তোমার এত চিন্তা কিসের? ওরা যা পারে করবে, তোমার দেখার কোনো দরকার নেই। আমি তো কিছুতে ওই গ্রামে যাব না, আর তোমাকেও আমি ওই গ্রামে যেতে দেব না। গ্রাম থেকে একবার বেরিয়ে এসেছো যখন, তখন ওই গ্রামের মাটিতে আর পা রাখার চেষ্টা তুমি করো না। কিন্তু পিয়ালি আর মনিকা ওরা যে আমাকে বারবার ফোন করছে, আমি এরকম ভাবে ওদেরকে কিভাবে ইগনোর করতে পারি? আমার খুব খারাপ লাগছে, বিশ্বাস করো। বেশি নাটক করবে না বলে দিলাম। দাও তোমার ফোনটা আমার কাছে দাও তো। ওই মেয়ে দুটোর নাম্বারটা আমি ব্লক করে দিচ্ছি, ওরা তোমাকে ফোন করেও পাবে না। বেকার এত সুখে আছো, তোমার পোষাচ্ছে না তাই না? ফালতু ফালতু ঝামেলার মধ্যে জড়াতে চাইছো। নন্দিনীর কথা শুনে রাহুল আর কিছু বলে না। সে ভাবে তার বউ হয়তো ঠিকই বলছে। সেদিনের পর থেকে সে পিয়ালি কিংবা মনিকার সঙ্গে আর কোন রকমের যোগাযোগ রাখে না। ওদিকে মোহনলাল বাবুর শরীর আরো অসুস্থ হতে থাকে। পিয়ালি আর মনিকা বারে বারে চেষ্টা করেও রাহুলকে ফোনে পায় না। তারা ভীষণ পরিমাণে চিন্তায় পড়ে। বাবা, আমার মনে হচ্ছে রাহুল দাদার ফোনটা নিশ্চয়ই খারাপ হয়ে গেছে, সেই জন্যই তো ফোনটা লাগছে না। আমরা তো অনেকবার ফোন করেছি, বারবার তো ফোনটা কেটে যাচ্ছে। কি যে হচ্ছে আমি বুঝতে পারছি না। হ্যাঁ দিদি, আমারও মনে হচ্ছে রাহুল দাদার ফোনটা নিশ্চয়ই খারাপ হয়ে গেছে, সেই জন্যই রাহুল দাদা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারছে না। আচ্ছা দিদি, আমরা যদি বাবাকে নিয়ে শহরে যাই, মানে যদি রাহুল দাদার কাছে যাই, তাহলে তো রাহুল দাদা বাবার ঠিকমতো চিকিৎসা করাতে পারবে। হ্যাঁ তাই তো, এটা তো আমি একবারও ভেবে দেখিনি। গ্রামের থেকে শহরে অনেক ভালো চিকিৎসা হয়, শহরে অনেক বড় বড় ডাক্তাররা থাকে। বাবা, তুমি ভালো হয়ে যাবে, দেখবে আমরা তোমাকে শহরে নিয়ে যাব, আর তারপর রাহুল দাদা সবকিছু ঠিক করে দেবে। না না, আমি শহরে যাব না, আমি এখানেই থাকতে চাই। কিছুদিন ধরে আমার প্রচন্ড পরিমাণে রক্ত বমি হচ্ছে, আমার মনে হচ্ছে আমি আর বাঁচবো না রে মা। আমি আমার গ্রামের মাটিতেই মরতে চাই, আমাকে আর কোথাও নিয়ে যাস না তোরা। বাবা, তুমি কিন্তু আবার ফালতু কথা বলছো। তোমার রক্ত বমি হচ্ছে কেন, কি রোগ হয়েছে, আমাদেরকে তো সেটা জানতে হবে, তবেই তো তোমার ঠিকমতো চিকিৎসা হবে। বলো, দিনের পর দিন তোমার শরীর আরো খারাপ করছে, আমরা এভাবে তোমাকে ফেলে রাখতে পারবো না। আসলে মোহনলাল বাবুর ব্লাড ক্যান্সার ছিল, তাই জন্য দিনের পর দিন তার অবস্থা খুবই শোচনীয় হয়ে পড়ছিল। পিয়ালি আর মনিকা পরের দিনই তাদের বাবাকে নিয়ে শহরে যাওয়ার উদ্দেশ্যে ট্রেনে উঠে পড়ে। ট্রেনে জার্নি করার সময় মোহনলাল বাবু ভীষণ কষ্ট পায়। তাকে পিয়ালি এবং মনিকা ট্রেনের সিটের উপর শুইয়ে দেয়। বাবা, তুমি আর কয়েক ঘন্টা কষ্ট করো, তারপর কিছুক্ষণের মধ্যেই আমরা শহরে পৌঁছে যাব। দেখবে রাহুল দাদা তোমাকে আর কোনো মতেই কষ্ট পেতে দেবে না। বেশ কয়েক ঘন্টা পর পিয়ালি ও মনিকা তাদের বাবাকে নিয়ে শহরে পৌঁছে যায়। অনেক আগে রাহুলের দেওয়া ঠিকানা অনুযায়ী তারা রাহুলের বাড়িতে এসে পৌঁছায়। দরজার কলিং বেল বাজাতেই বাড়ির ভেতর থেকে নন্দিনী বাইরে বেরিয়ে আসে। কি হলো, কি চাই তোমাদের? কোথা থেকে এসেছো তোমরা? ও বুঝেছি, তোমরা ভিক্ষা করতে এসেছো তাই তো? ঠিক আছে, এই নাও 5 টাকা ধরো আর যাও এখান থেকে। আরে, আমাদেরকে দেখে কি আপনার ভিখারি বলে মনে হচ্ছে? আপনি কে বলুন তো? এখানে তো আমার রাহুল দাদা থাকে, আমরা গ্রাম থেকে এখানে এসেছি রাহুল দাদার সাথে দেখা করার জন্য। ও আচ্ছা, তোমরা গ্রাম থেকে এসেছো, আর সেই জন্যই তো তোমাদেরকে দেখে আমার ভিখারি বলে মনে হয়েছে। আর তোমরা কি যেন রাহুল দাদা না কার কথা বলছো? এখানে রাহুল নামের কেউ থাকে না, তোমরা ভুল ঠিকানায় এসে গেছো। এবার এখান থেকে যাও তোমরা, আমাকে বিরক্ত করো না। আসলে রাহুল যে নন্দিনীকে বিয়ে করে সংসার পেতেছিল সেটা রাহুল তাদেরকে কখনোই জানায়নি, আর সেই জন্যই নন্দিনীকে তারা কেউ চিনতে পারেনি। মনিকা এবং পিয়ালি তাদের বাবাকে নিয়ে সেখান থেকে চলে যেতে যাবে, ঠিক তখনই রাহুল হসপিটাল থেকে বাড়ি ফিরে আসে। রাহুলকে দেখে পিয়ালি, মনিকা এবং তাদের বাবা ভীষণ পরিমাণে খুশি হয়, কিন্তু রাহুল তাদেরকে দেখে চমকে ওঠে। দূর বাবা, এর কি এখনই বাড়িতে আসা ছিল? বেশ, আমি এদেরকে মিথ্যা কথা বলে এখান থেকে তাড়িয়ে দিচ্ছিলাম, যত আপদ আমার কপালে এসে চোটে। এ কি কাকু, তোমরা এখানে কিভাবে এলে? পিয়ালি, মনিকা, তোরা এখানে আসবি একবার তো আমাকে ফোন করে জানাতে পারতিস, এরকম ভাবে কিছু না বলেই হুট করে এখানে চলে এলি যে? আমরা তো তোমাকে অনেকবার ফোন করেছি দাদা, কিন্তু তোমার ফোনটা বারবার কেটে যাচ্ছিল। বাবার ভীষণ শরীর খারাপ, বাবা সবসময় শুধু রক্ত বমি করে। দয়া করে তুমি বাবার চিকিৎসা করানোর ব্যবস্থা করো, না হলে আমরা হয়তো বাবাকে বাঁচাতে পারবো না। এভাবে পিয়ালি ও মনিকা ভীষণ পরিমাণে কান্নাকাটি শুরু করে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তোর এবার কান্নাকাটি বন্ধ কর। নন্দিনী, এদেরকে ঘরে নিয়ে যাও, আমাদের গেস্ট রুমে এদের থাকার ব্যবস্থা করে দাও। ও হ্যাঁ, আমি তো তোমাদেরকে বলতেই ভুলে গিয়েছিলাম, এটা আমার বউ নন্দিনী। নন্দিনী শহরেরই মেয়ে, আর তোরা কিন্তু একটু বুঝে সুঝে ওর সাথে কথা বলিস, কেমন? পিয়ালি এবং মনিকা দুজনেই খুবই সিধা সাদা প্রকৃতির ছিল।
তাদের মনে কোনো রকমের জটিলতা ছিল না, তাই তারা রাহুলের কথাই কিছু মনে করে না। কিন্তু অসুস্থ থাকা অবস্থাতেও মোহনলাল বাবু সবটাই বুঝতে পারছিল যে তারা এখানে আসায় রাহুল কিংবা তার বউ নন্দিনীকেও খুশি হয়নি, এবং নন্দিনী তাদেরকে এখানে থাকতে দেবে না বলেই মিথ্যা কথা বলে এখান থেকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করেছিল। সবকিছু বোঝার পরেও মোহনলাল বাবুর কিছু করার থাকে না, বাধ্য হয়ে রাহুলের বাড়িতেই তাদেরকে আশ্রয় নিতে হয়। আচ্ছা, আমি যেটা বলছিলাম আর কি, আমি কিন্তু একজন নার্সিংহোমের ডাক্তার, আর তোরা যদি কাকু নার্সিংহোমে চিকিৎসা করাতে চাস তাহলে কিন্তু প্রচুর খরচা হবে। আর নার্সিংহোমে যেরকম ভালো কোনো ডাক্তারও নেই, ডাক্তার থাকলে ওরা প্রচুর টাকা বিল করবে। তাহলে কি করব রাহুল দাদা? আমরা বাবাকে নিয়ে কোথায় যাব? এই নে, আমি ঠিকানাটা দিচ্ছি, ধর। এটা একটা সরকারি হাসপাতাল, তোরা কালকেই কাকুকে নিয়ে ওই হাসপাতালে যা, ওখানে ফ্রিতে অনেক ভালো চিকিৎসা হয়। পিয়ালি এবং মনিকা রাহুলের কথা মতো পরের দিন মোহনলাল বাবুকে নিয়ে সরকারি হাসপাতালে পৌঁছে যায়, কিন্তু সেখানে গিয়ে লোকজনের ভিড় দেখে তারা বড্ড অবাক হয়। সারাদিন ধরে লাইনে দাঁড়িয়ে থাকার পরও তারা হসপিটালের ভেতরে প্রবেশ করার মতো কোনো সুযোগই পায় না। এরকম ভাবে কয়েকদিন চলার পর শেষ পর্যন্ত 10 দিন পর একটা ডেটে তারা ডাক্তারের কাছে চিকিৎসা করানোর সুযোগ পায়। কি, এখন ওরা এখানে 10 দিন থাকবে? দেখো, আমার কিন্তু ওই গ্রামের লোকজনকে আর সহ্য হচ্ছে না, ওদের সাথে কিছুতেই অ্যাডজাস্ট করতে পারছি না। ঠিক আছে, তুমি তাড়াতাড়ি আপদ বিদায় করার চেষ্টা করো। তুমিই তো বলছিলে প্রাইভেট নার্সিংহোমে চিকিৎসা করালে আমার পকেট থেকে টাকা যাবে, সেই জন্যই তো আমি ওদেরকে সরকারি হাসপাতালে দেখাতে বলেছিলাম। এখন 10 দিন পরে ওদের নম্বর আসবে, তারপর ওরা ডাক্তার দেখাতে পারবে। ঠিক আছে, তুমি চিন্তা করো না, আমি ওদেরকে অন্য কোথাও থাকার ব্যবস্থা করে দিচ্ছি। রাহুল তাদের কাছে গিয়ে বলে, কাকু তুমি কিছু মনে করো না, আসলে আমার বউয়ের তোমাদের সঙ্গে একই বাড়িতে থাকতে খুব অসুবিধা হচ্ছে। নন্দিনী শহরের মেয়ে তো, ও একদম নোংরা ময়লা পছন্দ করে না। তুমি যেভাবে সবসময় রক্তবমি করছো, এসব দেখো শরীর খারাপ করছে। তাই আমি তোমাদের জন্য একটা ঘর ভাড়া নিয়েছি, তোমরা ওখানেই থাকো। ডাক্তার দেখানো হয়ে গেলে তোমরা গ্রামে ফিরে যেও, কেমন? রাহুলের মুখে এমন কথা শুনে মোহনলাল বাবু এবং তার মেয়েরা খুবই দুঃখ পায়। পরের দিন পিয়ালি ও মনিকা তাদের বাবাকে নিয়ে ওই ভাড়া ঘরে চলে যায়। তারা হসপিটালে তাদের নম্বর আসার অপেক্ষা করতে থাকে, কিন্তু 5-6 দিন কাটার পরেই মোহনলাল বাবু আরো অনেক বেশি অসুস্থ হয়ে পড়ে। সে বারে বারে তার মেয়েদেরকে বলতে থাকে তাকে গ্রামে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য। আমাকে তোরা গ্রামে ফিরিয়ে নিয়ে চল, আমি এই শহরে থাকতে চাই না। শহরের মানুষগুলো খুব খারাপ, আমি গ্রামের মাটিতেই মরতে চাই। রাহুল যখন গ্রামে ছিল তখনও আমাকে খুব ভালোবাসতো, আমি আমার সবকিছু দিয়ে ওকে মানুষ করেছিলাম, কিন্তু শহরে এসে একেবারে পাল্টে গেছে। এতে রাহুলের কোনো দোষ নেই, শহরের পরিবেশটাই এরকম। চল মা, আমরা গ্রামে ফিরে যাই। রাহুলকে আমি নিজের ছেলের মতো ভালোবেসেছিলাম ঠিকই, কিন্তু ওর এইরকম পরিবর্তন দেখে আমার বেঁচে থাকার ইচ্ছাটাই শেষ হয়ে গেছে। দরজার বাইরে থেকে মোহনলাল বাবুর কথা শুনে রাহুল খুবই কষ্ট পায়। সে তার ভুল বুঝতে পারে। আমাকে ক্ষমা করে দাও কাকু, আমি ওই নন্দিনীর জন্য তোমাদের সাথে অনেক বাজে ব্যবহার করেছি। তোমরা আমার জন্য কি না কি করেছো, আমি সেগুলো সবই ভুলে গিয়েছিলাম। আমার তো এখন মনে হচ্ছে আমি শহরের মেয়েকে বিয়ে করেই ভুল করেছি। রাহুল মোহনলাল বাবু এবং তার 2 মেয়েকে নিজের বাড়িতে আবার ফিরিয়ে নিয়ে যায়। এবার আর নন্দিনী রাহুলকে কিছু বলার সাহস পায় না। সেখান থেকেই মোহনলাল বাবু চিকিৎসা শুরু করা হয়। কয়েক মাসের মধ্যেই মোহনলাল বাবু অনেকটাই সুস্থ হয়ে ওঠে। রাহুল তাদের সঙ্গে গ্রামে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয়, কিন্তু এবারও নন্দিনী কিছুতেই গ্রামে যেতে চায় না। আমি তোমার কোনো কথাই শুনবো না নন্দিনী, তুমি শহরের মেয়ে ঠিক আছে, কিন্তু আমার সঙ্গে সংসার করতে হলে তোমাকে গ্রামের বউ হয়েই থাকতে হবে, কারণ আমি আমার বাকি জীবনটা আমার পরিবারকে নিয়ে গ্রামেই থাকতে চাই। নন্দিনী শেষ পর্যন্ত রাহুলের সঙ্গে গ্রামে যেতে বাধ্য হয়। এভাবেই রাহুল নিজেকে পরিবর্তিত করে যতটা সম্ভব তার পরিবারকে সুখে রাখার চেষ্টা করে। পরবর্তীকালে রাহুল পিয়ালি এবং মনিকার খুব ভালো পরিবারে বিয়ে দেয়।